আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের জন্য আজও দেশের বিভিন্ন জেলায় হাহাকার। সিলেটে পাম্প মালিকদের 14 ঘন্টার ধর্মঘটে চরম ভোগান্তি পোহালেন গ্রাহকরা। হবিগঞ্জে ওয়াগন দুর্ঘটনার পর লুট হওয়া তেলের মধ্যে মাত্র 1000 লিটার উদ্ধার। 18 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু। বিভাগীয় জেলা শহরে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। করোনা ভ্যাকসিনের পর টিকাদানের ছেদ পড়ায় প্রাদুর্ভাব, বললেন স্বাস্থ্যমন্ত্রী। শত কোটি টাকার ফসল রক্ষা বাঁধি এখন সুনামগঞ্জে ফসলহানির কারণ। পানি নিষ্কাশনের পথ না থাকায় কাঁচা ধান পানিতে তলিয়ে পচে যাওয়ার জোগাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প আজও বন্ধ। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের 8 জেলায় প্রতিদিন পেট্রোলের চাহিদা 5 লাখ লিটার। সরবরাহ পাওয়া যাচ্ছে 2,10,000 লিটার। 3.25 লাখ লিটার অক্টেনের চাহিদা থাকলেও মিলছে 80,000 লিটার। সংকট রয়েছে ডিজেলেরও। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগেও জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমেনি। ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। ফিলিং স্টেশন মালিক ও কর্মকর্তাদের দাবি, ডিপো থেকে মিলছে না চাহিদা অনুযায়ী তেল। শুনতেছি কোনো তেলেই নাই, এখন তেল না হলে তো আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। কাজ কাম শেষ নাই, তেল আসছে, তেল নিতে সেই সকাল 7:30 বাইর থেকে বাড়াইছে। সরকার তো বলতেছে যে তেল পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু পাম্প মালিকরা বলতেছে যে এদের যে চাহিদা যতটুকু সেই পরিমাণ তেল তারা পাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে সেটি আমি রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে সরবরাহটা ঠিকই আছে, চাহিদাটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এই পেট্রোল এবং অকটেনের যে সংকটটা তৈরি হয়েছে, অর্থাৎ চাহিদাটা অন্তত 10 গুণ বেড়ে গেছে, কিন্তু তার তুলনায় বরাদ্দটাও অর্থাৎ কম পাচ্ছেন। অর্থাৎ আমি যতটুকু জানি বিভাগীয় অফিসার কার্যালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে রংপুর বিভাগে যে রংপুরের যে 3টি ডিপো পদ্মা, মেঘনা, যমুনা আছে, সেখান থেকে কিন্তু শুধুমাত্র খুবই সামান্য পরিমাণে সরবরাহ করা হচ্ছে, বাকি পুরোটা সরবরাহ করা হচ্ছে পার্বতীপুর যে ডিপো আছে সেখান থেকে। এবং আমি যদি আজকের এখানকার কথা বলি যে বেলা 3টা থেকে এখানে পেট্রোল দেওয়া শুরু হয়েছে, 3000 লিটার পেট্রোল এসেছে এবং সেই 3000 লিটার পেট্রোল এখানে রেশনিং পদ্ধতিতে 500 করে টাকার পেট্রোল এখানে দেওয়া হচ্ছে। এবং পাশে এখানে ডিজেল আছে এই পেট্রোল পাম্পটিতে, সেখানে 6000 লিটার পেট্রোল পাম্প গতকাল রাতে এসেছে, তখন থেকে দেওয়া শুরু করেছে, সেটিও শেষের পথে। এছাড়া এর বাইরে কিন্তু আরো যে কয়েকটি পেট্রোল পাম্প আছে, আপনি জানেন যে রংপুর বিভাগ 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক উদ্ধার করা হয়েছে। এতে 18 ঘন্টা পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। বিকেল 4:15টার দিকে মেরামত কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনা কবলিত ওয়াগনগুলো সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এর আগে বুধবার 9:15টার দিকে তেল ভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বাড়ি যাইতেছি, হঠাৎ করে বিকট আওয়াজ, তখন আমরা এদিকে যাইতেছি, আটকা দেখি গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে, এদিকে হাইলাইট হয়ে গেছে। এদিকটা গাড়িগুলো চলাচল রাস্তা, এই মুহূর্তে যদি ওইদিকে পড়তো তাহলে তো অনেক লোক ক্ষয়ক্ষতি হলে, অনেক লোক জীবন গেল। গতকাল 9টা থেকে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ততা আছি, এখন অবধি চলতেছে। আমি আশা করি এটা আজকের দিন তো পুরো দিন লেগে যাবে এবং কালকের দিনও লাগার সম্ভাবনা রয়েছে পুরোপুরি লাইন ক্লিয়ার হওয়ার জন্য। প্রতিটা ওয়াগনে আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে হলো 39,000 লিটার। তো আমরা আসলে কনফার্ম না যে কতটুকু ওয়েস্টেজ হয়েছে, তবে আমাদের ধারণা যে একটা দুটো ওয়াগন পুরোপুরি ঠিক আছে। রাব্বি আসলে আজ বিকাল 3:30টার দিকে প্রায় 18 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের যে বিচ্ছিন্ন রেল যোগাযোগ যেটি ছিল রেল লাইন সেটি মেরামত 4:15টার দিকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত জায়গাটি অতিক্রম করে কিছুক্ষণের মধ্যেই সিলেট থেকে ঢাকাগামী যে আসলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে 20 শিশু ভর্তি হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছে একজন। হাসপাতালটিতে ভর্তি রয়েছে 132 জন শিশু। চাঁদপুরেও ছড়িয়েছে হামের প্রকোপ।
গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 41 জন ভর্তি হয়েছে। 1 মাসে চাঁদপুরে হামে মৃত্যু হয়েছে 3 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগটির উপসর্গ নিয়ে নতুন করে 26 জন ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন 79 জন। রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো টিকা না পাওয়ায় হামের প্রকোপ ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হামের টিকা 9 মাসে দেয়, আমরা 6টা টিকা দিছি অবশ্য, তারপরও হাম বেরোছে। পেটের জ্বালা কমছে না, আর ওই মুখের জ্বালা যন্ত্রণা, গা জ্বালা যন্ত্রণা কমছে না। সেফটির জন্য ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া হয়েছিল, এখন তো ওইগুলো পর্যাপ্ত পরিমাণ মনে হয় না আমাদের জন্য এখন পর্যন্ত আসছে। 3 সদস্যের একটি দল এখানে কাজ করছে, এটি সঠিক, তারা তাদের মতো করে কাজ করছে, আমরা তাদের কাজে কোনো প্রকার বাধা দিচ্ছি না। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমি আছি চাঁদপুর 250 সজ্জার সদর সরকারি জেনারেল হাসপাতালে, যেখানে গত 24 ঘন্টায় মানে রোগী বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে 5 জন রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ এই হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন 25 জন রোগী। আর জেলার কথা যদি বলি, চাঁদপুর জেলায় গত 24 ঘন্টায় 41 জন হামাক। পাহাড়ি ঢল ও বন্যা থেকে জমির শস্য রক্ষায় প্রতি বছরই শত কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে সরকার। অথচ এই বাঁধই এখন সুনামগঞ্জের হাজারো কৃষকের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে জেলার জোয়ালভাঙা, পাখিমারা, কাংলার হাওর সহ বিভিন্ন হাওরে ধানের চারা পড়েছে জলবদ্ধতার কবলে। কাঁচা ধান তলিয়ে এখন পচে যাওয়ার জোগাড়। এই যে যখন আমাদের ধান তলে যাইতেছে গাঙ্গ বেড়ি বানানোর কারণে, আমরা 10 থেকে 15 দিন পরে ধান খাটতাম না, পানির কারণে এখন ডুবরা পানির কারণে তলে যাইতেছে। সরকার এই বানটা দেওয়াই আমরা এই ক্ষতিগ্রস্ত করছে, এই পানিটা অব্যয় আমরা নিজের অধিকারে মানুষে এই আটক করছে। এটা যদি না বান কাটে আমরা কোনো চলার বাঁচার উপায় নাই। আমি একজন ছোটখাটো একটা কৃষক, আমার 10 কানি ক্ষেত করছি। 10 কানি ক্ষেতের মাঝে আমার 8 কানি ক্ষেতে গেছে পানির তলে। সুইচ গেট অনাদিকে আমরা ধান এই প্রত্যেক বছর ওই পানি একটু ডুবরার পানি লাগলেও আমরা ধান তলে জায়গা। চোখের সামনে কষ্টের ফসল হারিয়ে যেতে দেখে পাগল প্রায় হবার উপক্রম চাষিদের। হাওর থেকে সেচ দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে বাঁধ কাটতে নিলে প্রশাসনের সাথে হয় বাকবিতণ্ডা, এমনকি কৃষকদের দুপক্ষের মধ্যে হয় মারামারিও। আপনি বুঝাইতে চাইতেছেন যে কৃষক যে কৃষি করে ধানটা কিভাবে রক্ষা হয় বুঝে না। কৃষক নেতারা এই অবস্থার জন্য দায়ী করছেন অপরিকল্পিত এবং অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণকে। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে।